আসসালামু আলাইকুম। শুরু করছি কয়েকটি নক্ষত্র নিঃশেষ। লেখনীতে তেজস্মিতা মর্তজা। পর্ব ৮। অদ্রিজ যে পাত্রে তার সুইট ক্যান্ডি মেশানোর কফি পান করছে, পাত্রটির পাশে একটি কাঠের পেষণ যন্ত্র সেন্টার টেবিলের পাশে আছে, একটু মোটা লাঠির মতো। তা দিয়ে সুইট ক্যান্ডিগুলো গুঁড়ো করে কফিতে মিশিয়ে পান করছে। নয়নতারা ধারণা করলো এটা মেডিসিন জাতীয় কিছু হবে, কেননা লোকটি দুপুরেও মারাত্মক অসুস্থ ছিলেন। নয়নতারা সাহস করে ঘুরে ঘুরে একটু দেখার চেষ্টা করলো ফ্ল্যাটটা। ঘড়ির 1:30 পার হলো, রাত 12টা ঘুমানো পড়া। নয়নতারা ক্লান্ত চোখে বারবার এদিক সেদিক তাকাতে লাগলো। ভয়ে যেন তেমন শরীর বিরক্ত হয়ে আসছিল। এক প্রকর নিস্তব্ধতার মাঝে হঠাৎই কলিং বেগেলের আওয়াজে থরথর করে কেঁপে উঠল। দরজা খুলতে এগিয়ে যাবার পথেই বেডরুম থেকে বিকট শব্দের ভারী কিছু ভেঙে পড়ার খাড়খাড় হওয়ার আওয়াজ এলো। খুবই এলোমেলো আওয়াজ। মাঝরাতে বদ্ধ ফ্ল্যাটের নিস্তব্ধতা চিরে এই কঠোর আওয়াজ এক পর্যায়ে নয়নতারা পুরো শরীর জমিয়ে দিল। দরজাতে আবারও কলিং বেল বাজছে। কে এসেছে? নয়নতারা ঠোঁট জোড়ায় কামড় অবধি শুকিয়ে এসেছে। সে অদ্রিজকে ডাকার চেষ্টা করলো, অদ্রিজ ভাইয়া, অদ্র ভাইয়া। এরপর টের পেল আওয়াজটা তার কণ্ঠলাইতে আটকে আছে। তারপর মনে হলো ছুটে পালাই, কিন্তু কোথায় পালাবে? সে কতক্ষণ শান্ত হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। চাচু বলে যাবার আগে সে মোটেও শান্ত আর অসভ্য বাচ্চা ছিল না। চাচুর সাথে বহু রাতের মিশন সহযাত্রীর ভূমিকা পালন করেছে সে। চাচু রাত বিরাত জল জঙ্গলে গাছপালা উদ্ধার করবে বেরোতো। নয়নতারা তার নিষ্ঠাবান সঙ্গিনী। চাচু একটা কথাই বলতো, নয়ন, বিশ্রী ব্যাপার, তুই নিজের পায়ে শব্দে কেঁপে উঠেছিস। শোন, যে কোনো ভয়ঙ্কর মুহূর্তে নিজেকে শান্ত রাখাই হলো সবচেয়ে বড় অস্ত্র। নয়ন, হয়তো তোর হাতের বেশিরকার ধরিয়ে দিলেও তোর বেশিরকারের বিপরীতে শত্রুপক্ষের ছোড়া একদলা থুতুকেও তুই কুপাত করতে পারিস। কেননা স্নায়ু শান্ত না, বেশিরকার দিয়ে কি কি করা যাবে তা ভাবতেই পারবি না। বি ক্লেম, নয়ন, always have to be clear. God comrade. চাচুর কথা মনে পড়তে নয়নতারার চোখ ভরে উঠল। সে শুনতে পেল এক গম্ভীর পুরুষালী কণ্ঠ ফিসফিস করে কানে আসছে, আওড়ালো, হ্যাভ টু বি ক্লেম কমরেড। এরপর ডোর হোল দেখতে পেল, এতক্ষণ চোখে পড়েনি। নয়নতারা আরেকটু সাহস পেল। ডোর হলে চোখ রেখে দেখলো জুম করার মতো লম্বা বিকৃতির একটা অল্প পরিচিত মুখ দেখা যাচ্ছে, সিদ্ধার্থ বণিক। দরজা খুলে ফেলল সে। সিদ্ধার্থ চোখাচোখ মুখ একবার তাকিয়ে হাস্যজ্জ্বল নয়, চিন্তিত ও কাতর। 9তলা সিঁড়ি চড়ে বেজায় হাঁপাচ্ছে। বলল, ম্যাম, আপনি আমার সঙ্গে চলুন। কোথায়? গাড়িতে। অদ্র ভাইয়া যাবে না? যাবেন। প্লিজ আপনি চলুন আমার সঙ্গে। স্যার আসতেছে এক্ষুনি। কোনো চিন্তা নেই, স্যার তৈরি হচ্ছে। চলুন, আমরা নামতে থাকি। সিদ্ধার্থ হতহত দেখে ভেতর ঢুকে নয়নতারা ব্যাগ নিয়ে এলো। নয়নতারা বেরোবার আগে আরেকবার পিছু তাকালো। তার মনে হলো কিছু একটা ঠিক নেই। এই ফ্ল্যাটে আসা অবধি সবকিছুই যতটা স্বাভাবিক ছিল, এখন তার ব্যতিক্রম ঘটছে। সিঁড়িতে নামার পথে 5ম তলায় এসে নয়নতারা খেয়াল করলো হৃদযন্ত্র বড় অস্থির হয়ে পড়েছে। সে বুকে হাত চাপলো। সিদ্ধার্থ কেমন কোমল নয়নে তার দিকে চেয়ে নরম করে বলল, দুঃখিত ম্যাম, আমি জানি আপনার কষ্ট হচ্ছে। আসলে 2 দিন আগেই এলিভেটর একটু ড্যামেজ হয়ে গেছে। সার্ভিসের জন্য কয়েকদিন বন্ধ ওটা। আপনি একটু জিরিয়ে নিন, আমি আছি। নয়নতারা একটু হাসলো। আজকে আগে ভাগেই পরেনি। সিঁড়ি দিয়ে নামতে পা লেগে আসতেছে তার। নামতে ভালোই লাগতো আমার। সিদ্ধার্থ চিন্তিত মুখে বিনিময় মিষ্টি হাসলো। বিন্দু বিন্দু ঘাম ঝরছে মেয়েটির কপাল ও নাকের ডগায়। ফর্সা মুখের ত্বকটি লাল হয়ে উঠেছে। নয়নতারা আবার নামতে শুরু করলো। নয়নতারাকে গাড়িতে বসিয়ে ব্যাগটা জায়গা মতো রেখে সিদ্ধার্থ আরেকটু ক্ষমা চাওয়ায় হাসি হেসে বলল, স্যারকে নিয়ে আসি, আপনি একটু বসুন এখানে কষ্ট করে। ভয় পাবেন না তো? নয়নতারা কিছু না বলে সিদ্ধার্থকে চলে যেতে হলো।
নয়নতারা কিছু বলল না। সিদ্ধার্থ চলে যেতে নিলে নয়নতারা বসা থেকেই একটু তাকিয়ে দেখলো। নয়নতারা কিছু বলল না। খারাপ কিছু ঘটেনি, তবে কিশোরী মস্তিষ্ক এইটুকু ঠাউর করতে পারে কিছু একটা ঠিক নেই, এবং সেসবের পরও তাকে নিরাপদ ও চিন্তামুক্ত রাখতে অদৃশ্য প্রধান ও সিদ্ধার্থের ব্যস্ততা প্রবল। একটু ভালো না খারাপ সে বুঝলো না। সে নিশ্চুতি রাতে এক অচেনা স্থানে বিল্ডিংয়ের সারির মাঝে থেমে থাকা একটি গাড়িতে একা কথাটা সে কাল অবধিও ভাবতে পারতো না। আজ ভেবে গা শিরশির করে উঠল। এসি চালিয়ে গেছিল সিদ্ধার্থ, তবুও মনে হয় সে ঘামছে, মাথা টনটন করছে। জীবনে তার ঘুমাতে রাত 1টা পেরিয়েছে, কোন অনুষ্ঠানের রাতেও না। আজ সে রাত 2টো পেরিয়ে গেছে। একটুও সে বুঝলো। দম আটকে বসে রইল সে। অদ্রিজ এলেন মিনিট 20 পর। এসে উকি দিলে মেরে নয়নতারাকে দেখলেন। তার ঠোঁট শুকিয়ে আসছে, চটচট করছে, বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানোর প্রপ্রাণ চেষ্টায় ঢোক গিলছে। ঘেমে কানের পাশ দিয়ে টপটপে জল পড়ছে। অনবরত আঙ্গুল হাত ঘাড় নাড়ানাড়ি করছে, রিস্টেল মুভমেন্ট, গা চুলকাচ্ছে মাঝে মধ্যে। কেন শরীরটাও যেন কেঁপে উঠছে। খুঁচিয়ে পোকার মতো চেষ্টা করছে, পোকা হারছে, বিড়বিড় করছে, না সরানোর চেষ্টা। যতটা শান্ত আসার সময় লেগেছিল ততটাই অস্বাভাবিক রকমের ছটফট ভাবে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়লেন ধূপ করে। এবার একটা কড়া ব্যান, পারফিউম, তারপর গ্রানে ছড়া পোশাকে কোনো পরিবর্তন দেখা গেল না। 3/4 প্যান্টের সাথে কালো খয়েরি চেক শার্ট এবং হাতের লেদার ব্রেসলেটের সাথে চকচকে পকেটে ফ্লিপ ব্যাগ। ডায়ালের সামান্য দামি ঘড়িটি দেখে দেখা গেল সিটে হাত ছড়াবার ফলে গাড়ি চলতে শুরু করলে সিট শরীর ছেড়ে দিয়ে ছটফট করতে লাগলো। কিছু ফিরে নয়নতারাকে দেখলো। আধারে চোখ দুটো নীল অঙ্গনের ন্যায় জলজল করছে। কিছু পর সিদ্ধান্ত ডেকে বলল, ম্যাম আপনি ঘুমিয়ে নিন একটু, নয়তো শরীর খারাপ করবে। চিন্তা করবে না, সিদ্ধান্ত ইজ হিয়ার। এই যে গাড়ি ছাড়লাম, সকাল 10টা বাজতে বাজতে আমরা সিলেট। নয়নতারা কিছু বলল না। কিছুক্ষণ পর হঠাৎই রাত্রির নিস্তব্ধতা চিরে একটা সুরালো আওয়াজ আসলো। অদৃশ্যের কণ্ঠে হারমোনিকা। চোখ দুটো বন্ধ, 2 হাত ঠোঁটের কাছে চেপে ধরা ছোট্ট বাদ্যযন্ত্রটি। তাতে এক কঠোর বৃষ্ণ সুর, কখনো উঁচু কখনো নিচু। টানা সময় সুরে জল তরঙ্গের কম্পন ওঠে। সেই হারমোনিকা সুর উদয় রাতে হাওয়ার সাথে সঙ্গে ভাষা, মেঘগুলোর মতো চঞ্চল। শরতের আকাশে একলা পাখির করুণ শীর্ষ, অথবা দূর থেকে ছুটে আসা ট্রেনের হুইসেলের মতো ধারালো। নয়নতারার শরীরের রোম খাড়া হলো, শরীর কেঁপে উঠল। অদৃশ কালো গাড়িটি ছুটছে গন্তব্যর দূরে। অদৃশ বাজিয়েই গেল কতক্ষণ, এরপর সব ফেরে নিশ্চুপ। তখন নয়নতারা ঘুমাবে না না করেও অজান্তে কখনো চোখ লেগে এলো। কতক্ষণ পর জানা নেই, আচমকা কিছু একটা পরিবর্তন। মস্তিষ্কের সজাগ হলো, ঘুম ভাঙলো। চোখ মেলে টের পেল গাড়ি থেমে আছে। পরিবেশ কিছুটা ব্যতিক্রম। সকাল হয়নি, হবারও বাকি নেই। আলো ফুটছে, অর্থাৎ ফজরের আজান হয়ে গেছে। গাড়ি এখন একটি ব্রিজের উপর, সরু জলাশয়, কিছু অদ্ভুত ধরনের জাল পাতা দূরে, ইলিশের মাছ তোলার জাল। রাতে আধার কাটার মুহূর্তেই বাংলার অটপৌরে রূপ এত রহস্যময় সুন্দর হয়ে ওঠে কে জানতো। নয়নতারা শিল্পী মন কিছুক্ষণ বর্তমান পরিস্থিতি ভুলে শুধু দৃশ্য দেখে গেল। ঘুমাবার আগে সে হারমোনিকার চিত্তে মাতাল সুরে নয়নতারা তৃষ্ণা জাগলো। সে ঘুম চোখে খুঁজলো হারমোনিকাটি, পেল না, বরং গড়গড়ানির মতো গাড়ির জানালা দিয়ে উকি মেরে দেখলো অদূরে ব্রিজের ওপর থেকে ঝুঁকে পড়ে অদৃশ বমি করছে। পাশে সিদ্ধার্থ ব্যাকুল হয়ে দাঁড়িয়ে আছে। নয়নতারা এক পর্যায়ে বিরক্ত হয়ে মনে মনে বলল, এই লোককে তো কঠিন ডায়রিয়া আছে মনে হচ্ছে, নাকি প্রেগনেন্ট। দফায় দফায় বমি, ও গর্ভবতী মহিলারা এভাবে করে না। কিন্তু চাপাচাপি করেও দরজা খুলতে পারছে না, ওইটা লকড।
কাজটা সামান্য খোলা। ভোরের ঝিরঝিরে হাওয়া আসছে মৃদু। নয়নতারা আলু থালু বেনি থেকে বেরোনো আধুলো চুলগুলো দোল খাচ্ছে তালে তালে, শুধু বোতল থেকে পানি ঢালছে। দাদি অদৃশ কুলি করছে আর বারবার কাউকে কল করছে, বারবার ব্যর্থ হচ্ছে। আশেপাশে লোকটির কল তুলছে না। বেশ কয়েকবার ব্যর্থ হয়ে অদৃশ সামান্য শক্তির সাথে গাড়ির পেছনে দুম করে দুটো ঘুষি মারলো। মুখ যেন থেকে গালি বেরিয়ে এলো, বাস্টার্ড। গোটা গাড়ি দুলে উঠলো। অ্যানি নিজের ডান কাঁধের দিকে চেয়ে দেখলো একটি নিষ্পাপ মুখ তার কাঁধে খানিকটা নিশ্চিন্ত জায়গায় দামি করে মাথা রেখে ঘুমাচ্ছে। সেই লোকটিকে কোলে আরেকটু ছোট্ট শরীর। এই ছোট্ট শরীরের মানুষটিকে আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে। আকাশ কালো থেকে গাঢ় এবং তার থেকে ফর্সা হবার পথে। জানালা দিয়ে ঝিরঝির করে হাওয়া এসে তার খোপার বাঁধন খুলে ছুটে আসছে, চঞ্চল চুলগুলো দোল দিচ্ছে। তার চোখে মুখে এসে লেগে এনির চোখ আড়াল করছে। এনি যে অবাক চোখে মনোযোগ সহকারে তার জীবনটা দেখছে, তা বোধহয় ভোরের হাওয়ার খুব একটা ভালো লাগছে না। কিন্তু কেন? এনি এত সুন্দর জীবন দেখে কি ভোরের আলোর ঈর্ষা হচ্ছে? নতুন একটা সিনেমার গান এসেছে, কদিন হলো, কানে আসে এদিক ওদিক থেকে। এনি তা রিড়িরে গলায় বিদুস্বরে আওড়ালো। আজকের হাওয়া ছন্ন ছাড়া, আজকের হাওয়া বিভাগী, আজকের সবাই খুশি মেজাজি, আজকের সবাই সোহাগী। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায়, কিছু কথা বলে ফেলি, কিছু কথা ছেড়ে যায়। অচেনা সকাল হোক, উদাসী বিকেল হোক, মাঝে মাঝে মনে হয় তোর কাছে, তোর হাতে মরে যাই। এনি মিষ্টি হাসলো। হাসতে তার দাঁত কপাটি নিম্নাংশ সূক্ষ্ম গজদাঁতের একাংশ বড় পরিমিত আকারে দৃশ্যমান হলো খুব যতনে, যা দর্শক দেখবে খুব মুগ্ধ হবে, কিন্তু খুব অল্প সময়ের জন্য দেখবার সুযোগ পাবে বলে আর এক নজর দেখতে তরপরে যাবে। এরূপ রূপের আয়োজন। এনি আলগোছে নৌফেলের মাথাটা কাঁধ থেকে নামিয়ে সিটে রেখে ঝুঁকে পড়ে ব্যাগ থেকে তার ডায়েরিখানা বের করলো। কলম ডায়েরির ভাঁজে দাঁড়িয়ে এনি কতক্ষণ চেয়ে রইল ডায়েরির দিকে। রং পুরনো এই ডায়েরিখানা মূল্য এনি জানে না, শুধু জানে এই ডায়েরিখানা হারালে সে সুখী থাকবে না, সুস্থ থাকবে না, কারণ সে একজন লেখিকা। আরেকজন লেখিকা তার পণ্যলিপি হারিয়ে সুস্থ থাকতে পারে না। লেখিকা হিসেবে সে এখনো গোপন। সে একটি গল্প লিখেছে আজ কতগুলো বছর ধরে, কিন্তু এখনো গল্পটি শেষ করতে পারেনি। কবে শেষ হবে তা তার জানা নেই। ডায়েরিতে আর পৃষ্ঠা আছে 50টার মতো। 50টা পৃষ্ঠা তার হাতে লেখা শেষ করতে হবে। সে যখন গল্পটি লিখবে তবে ডায়েরিটি হাতে নেই, তখন এটা ঠিক কি করছিল? এই ডায়েরির দৈর্ঘ্য হবে তার লেখা গল্পের দৈর্ঘ্য। এর দৈর্ঘ্য বা বেশি বা কম নয়। তবে তার এই লেখালেখির অভ্যাসের ব্যাপারে কেউ জানে না, নাফি জানে, কারণ সে বোঝে না। চা বাগানের মাটি চিরে ওই সূর্য উঠেছে। সূর্যের কিরণ এনির সরু নাকের শোভাবর্ধনের কাজে নিয়োজিত। হীরের নাকফুলটি প্রসারিত হয়ে জানান দিল তার উদয়নের বার্তা। এনি ঝটপট ডায়েরিটা ব্যাগে ঢুকিয়ে ফেলল। চলন্ত বাসে দেখা সম্ভব নয়, যদিও সে চাইছিল এই ফাঁকে একটু সিলেটের প্রকৃতিকে সৌন্দর্য ধার করে গল্পের দৃশ্যে যুক্ত করবে। গল্প বা উপন্যাসের বর্ণনা মাধুর্য আছে কিনা। সকালে 8টার দিকে দুটো বাস প্রবেশ করলো সিলেট শহরে। ততক্ষণে গোটা বাসটাই জেগে উঠেছে। একাধারে 7-8 ঘন্টা ধরে বসে থাকায় সকলের কোমর ও পা অবেশ প্রায়। তবে সিলেট শহরের মাদিখানে প্রবেশের পথ সারি সারি চা বাগান পাবার পর পুরো বাস হৈ হৈ করে উঠলো। সঙ্গে সঙ্গে ক্যামেরা এনে শুট করতে লাগলো, আনন্দে চিৎকার করতে লাগলো। গন্তব্য এসে গেছে। সিলেট শহর তুলনামূলক অভিজাত, প্রকৃতি যেমন বাহার, শহরের অঞ্চল অভিজাত তো ভারী। সেতু সফরের যাত্রী একটি হোটেলে সকালে থাকার ব্যবস্থা সম্ভব নয়। সাধারণত যারা দ্বিতীয় বাসে এসেছে তাদের জন্য মাঝারি রেন্টের হোটেলের ব্যবস্থা হয়েছিল। এদিকে শহরের সবচেয়ে সুবিধাভাজক স্থানে অভিজাত হোটেলে হলো স্টার প্যাসিফিক। যাতায়াত সুবিধা শহরের পার্কেটও এটাই অবস্থান। কিন্তু পথ ঘুরে অদৃশ নিজে ও পরিবার থাকার জন্য 6টা রুম বুক করেছে হোটেল রোজ ভিউতে।
সেখানে নিজের জন্য একটা বিলাসবহুল এক্সিকিউটিভ স্যুট, যা গোটা একটা ছোট মোটো ইউনিট। বন্ধের অ্যানির জন্য রয়্যাল স্যুটের 5টি কামরা বুকিং ছিল। এই হোটেলে রোজ ভিউয়ের অবস্থান মূল শহর থেকে 2 কিলোমিটারের মতো দূরে, যেখানে অদৃশ্য নিজের থাকার ব্যবস্থা করেছে সবার থেকে আলাদা। বাকি যাত্রীরা চাঁদা দিয়ে এসেছে, তাদের জন্য স্টার প্যাসিফিকে চমৎকার থাকার জায়গা আগে থেকে বুকিং করা ছিল। অদ্রিজের নিযুক্ত ব্যবস্থা সেখান থেকে চেক ইন করে সকলের রুম বুঝিয়ে দিয়েছে। ক্লান্ত দেহ নিয়ে সকলে খাওয়া দাওয়ায় বসে পড়ে, কিন্তু হোটেল রোজ ভিউয়ে চেক ইন টাইমেই গোলমাল, বন্ধের রেগে মেগে একাকার। লবিতেই বেশ অনেকটা সময় বসে থাকতে হলো। সকলের খাওয়া হোটেল পার্ল অ্যাডিউ রেস্টুরেন্টে সেরে নিতে হলো। নফেল বেশ কয়েকবার অদ্রিজের নাম্বারে কল করলো, কল গৃহীত হলো না। ঋতু ঠান্ডার সমস্যা। এই গরমকালেও বাসের জানালায় ভেসে আসা বাতাসে, সকালের বাতাসে তার নাক আটকে আসছে, কাশি উপক্রম হচ্ছে, কিন্তু সে পাথরের মতো শক্ত হয়ে বসে আছে, কারণ তার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে সেতু জেগে উঠলে মুহূর্তের মাঝে নিজেকে ঋতুর কাছ থেকে সরিয়ে নেবে। যতক্ষণ ঘুমাবে ততক্ষণ কেবল তার মাথা ঋতুর কাঁধ পর্যন্ত থাকবে। এই ঋতু চোখ বুজে নিঃশ্বাস আটকে রাখছে, পাছে শ্বাস প্রশ্বাসে ওঠানামা সেতুর ঘুম না ভাঙিয়ে দেয়। সেতুর মানুষ পছন্দ না, কাউকেই না। তা বলে ঋতুকেও সেতু একটুও ভালোবাসে না? ঋতুকেও যে মানুষ কাতর করে ফেলে, ঋতুর মাঝে মাঝে মনে হয় সে রাস্তার কুকুর অথবা পেয়ারা গাছের কাঠবিড়ালিটা হলেও পারত। তাদের সাথে সেতু হাসে, একতরফা গল্প করে, নিজের খাবার ভাগাভাগি করে খায়। আরেকটা মানুষ সময় ঘুমন্ত। তো কত সময় সিলেট যাত্রা এটি ঋতুর হিসেব নেই। ঋতু ছোট ছিল তখন, লোকটা ফুরুত করে ব্যাকপ্যাক গুছিয়ে চলতো প্রকৃতির খোঁজে। পাহাড় অঞ্চলে নাকি প্রকৃতির ভান্ডার বসে আছে। ফেরার সময় সেখান থেকে একগাদা গাছারি, চন্দন, হলুদ চন্দন, অ্যালোকোসিয়া, কাফার টাইম, চা বাগানের ব্যাগ, পলিপেট্রাইস, লিউকোপ্রোটিক্স, পাহাড়ি গুলোকুম্ব, নেকো নামের এক সরীসৃপ ইত্যাদি ধরে নিয়ে হাজির হতো। এসব ঘরে তুলতে না দিয়ে রুবিনা চপ্পল খুলে তাড়াতেন। আজ তাই সিলেট শহরে বাস প্রবেশ করতেই তার চোখে বাকিদের মতো কৌতূহল, উচ্ছ্বাস, মুগ্ধতা নেই। সে এখনো ঘুমাচ্ছে। রাতে বাসের দরজা পাহারা দিতে দিতে হাতে রক্তমাখা কাপড়টা খুলে ফেলে দিয়েছে কোথাও। সাদা পাঞ্জাবির পরা শরীরটা বাসের মেঝেতে আরাম করে ঠেসে বসিয়ে রেখেছে। হকের বাড়ির মতো অহংকার নেই তার। নিচে বসবে, মাটিতে বসবে, টিনের থালায় গপ গপ করে ভাত খাবে পেট ভরে। এসব যে বড় শ্রেণীর লোকেদের মানায় না। ভাবনার অস্তিত্ব তার অবস্থানে অনেকাংশ কিলোমিটারের মধ্যে নেই। ছোট বড় শব্দ দুটোই বেকার। এ নিয়ে একবার সন্টু অঙ্ক শিক্ষকের ঝামেলা বাঁধল। সন্টুকে পড়ানোর সময় কালাম হক এক বিরাট প্রফেসর রেখেছিলেন হোম টিউটর হিসেবে, নাম আবুল ফজল। প্রফেসর আবুল ফজল সব বেজায় নিয়মতান্ত্রিক মানুষ। পোশাক আশাক টিপটাপ, শার্ট পরার পর কোণে ভাঁজ করে শার্টের হাতায় ভাঁজ করতেন বলে তিনি যত সম্ভব হাত টানাটানি করে হাঁটতেন। সমাজে উচ্চ স্তরের জনগণ ছাড়া কারো সালামের জবাব দেওয়া অবধি পছন্দ করতেন না, কারণ নিচু স্তরের মানুষ মাত্র নিয়মহীন, বিশৃঙ্খল, অমনোযোগী। এক শীতের সকালে প্রফেসর সাহেব ঋতুকে নিচতলা খোলা বারান্দার টেবিলে সেন্টুকে একটি অঙ্ক 7 বার বোঝালেন। এই সন্টু অষ্টমবারের ও যত্নের সাথে অঙ্কটি ভুল করে বসল। প্রফেসর সাহেব মুহূর্ত হাসি হেসে বললেন, হোসাইল, তুমি এই অঙ্কটি এতবার ভুল করেছ। যখন অঙ্কটি তুমি একবার নির্ভুল ভাবে শিখবে, এরপর জীবনেও ভুল করবে না। আমরা যেন বিষয় বারবার ভুল করি, সেটা আমরা বেশি দক্ষতা অর্জন করি। ভুল করাটা একটুও খারাপ না। এসো আমি আবার বুঝিয়ে দিই।
রুয়াদও তখন শান বাঁধানো উঠানে বসে সংবাদপত্র পড়ছিল। তারপরে চেক লুঙ্গি, গায়ে ঘি কালারের শাল চাদর। হকবাড়ির কেউ লুঙ্গি পরে না। লুঙ্গি হলো শ্রমিকের পোশাক। কালাম হক বিশ্বাস করেন একজন অভিজাত বংশের ঠিকাদার হিসেবে তিনি লুঙ্গি পরতে পারেন না। লুঙ্গি তার অধীনে কর্মরত মিস্ত্রিদের পোশাক। তাই তিনি যদিও লুঙ্গি পরেন, রাজাপাশা তরফ ভুলে বসবে লোকচক্ষু। এটা অনার্থ। কিন্তু রুয়াদ হয়েছে এক ফকিনীর বাচ্চা। এর কারণ তার মা রুবিনা অর্থাৎ ওর ভাবি মহিলাকে গরিব ঘরে থেকে তুলে এনে বড় ভাইজানের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। এইরকম ফকিরনি ফুয়াদের জন্ম দেবার সুযোগ করে দেওয়া হয়েছে হক পরিবারের। যুবক ছেলে চলাচল একেবারেই ছোট লোক প্রকৃতি, আর ভাব চিন্তার কথা তো বলাই যায় না, পাগল এক নাম্বারে। সেদিনও প্রফেসর সাহেব মহাবাণী শুনিয়ে রুয়াদ হেসে উঠল। প্রফেসর সাহেব ঘাড় ঘুরিয়ে ইংরেজিতে বললেন, এনিথিং রং রুয়াদ? এভরিথিং ইজ রং স্যার। হোয়াট ডু ইউ মিন? বাংলায় বলি স্যার। দুটো বেশ ইংরেজি বাক্য বললে দাঁতে পোকা ধরে। স্যার, আপনি নাকি শান্টুর পাঠিকা মনির হোসেনের কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন। ও আচ্ছা, তা তুমি কি কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব আছো রুয়াদ? তোমার কানে সব যায় বুঝি? জি, আমার কানে বনে বাজারে ঘুরে বেড়ানো লোক তো বোঝোই। প্রফেসর তাচ্ছল্য হেসে বলল, তা তোমার ওই গাছপালা কোচিংয়ে নিয়ে নালিশ করেছে বুঝি? তুমি এখন জগদীশ চন্দ্র বসু থেকে আমার আইজ্যাক নিউটন হয়েছ নাকি? ছাত্রদেরকে গাছপালা ছেড়ে ক্যালকুলাস ও ম্যাথও শিখাবে? রুয়াদ বলল, নাম ভুল হবে স্যার। স্যার, আয়ুর্বেদিক কোচিং সেন্টার। ও আচ্ছা, হ্যাঁ সরি, ভুল হয়েছিল। আয়ুর্বেদিক দান তহবিলে পাঠাদার সেন্টার। রুয়াদ হাততালি দিল। চমৎকার নাম। কোচিং এর নাম সম্পাদন করতে হবে। নামের ক্রেডিট আপনাকে দিব স্যার। দিও, এই নামও দিও। বিনা পয়সায় ছাত্র কল্যাণ করছো। লোকদের সাবাসী পেতে সে ব্যাপারে ব্যানারেও লেগে থাকা দরকার। তা সে গিয়ে কি বলছে তোমায়? বেশি কিছু বলেনি। বলল বহিষ্কার করতে চেয়েছেন কলেজ থেকে। ও নাকি অঙ্ক ক্লাসে বদনাম করেছে। আপনি এত ভালো অঙ্ক পড়ান আর সেই ক্লাসেও অঙ্ক পারে না? কঠিন হলো প্রফেসরের মুখ। হ্যাঁ, পারে না। সায়েন্স পড়তে পয়সা লাগে। প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা প্রাইভেট টিচার দিতে হয়। তা না হলে অঙ্ক পারবে কি করে? আর অঙ্ক না পারলে সায়েন্স পড়াই বা কেন? কলেজেই বা কি কাজ? রোজ সহমত জানালো। একদম ঠিক স্যার। শুনেছি ওর আব্বা ঘাড়ামি করে। ঘাড়ামি মানে বোঝেন স্যার? ওই যে নিচু স্তরের মানুষ, টিন ছলে ঘর দৌড়, তার সাথে আর কি। ও এক নিচু পোশাকের লোক স্যার। নিশ্চয়ই শান্টুর বাপের ঠিকাদারি পয়সার মতো পাখওয়ালার পয়সা নেই, আকাশে বাতাসে উড়াতে চায়। আর স্যার বোঝেনই তো, পাখাওয়ালা পয়সা না থাকলে ছেলে 8 বার এক অঙ্ক ভুল করে, আর টিচার ভুল শুধরাবার উক্তি বুঝিয়ে নভেম্বর অঙ্ক বুঝিয়ে দেবে এমন টিচার রাখা যায় না। এমন টিচার না রাখলে অঙ্ক পারাও তো অসম্ভব। প্রফেসর সাহেবের মুখ লাল হয়ে উঠল। চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তিনি। দাঁত পিষে বললেন, তুমি কি বলতে চাও রোয়াদ? স্যার, আমি একজন বাক স্বাধীনতায় বিশ্বাসী। শালা আজ অবধি আপনার মতো উচ্চ শ্রেণীর মানুষেরা একজনও আমার কথা ভালোভাবে নেয়নি। আপনি বসুন। স্যার, আপনার কোচিং সেন্টারে বেতন কত? মনির এবার পড়তে যাবে বলেছে। পয়সা আমি দিব। মনিরের ধারণা ওইখানে পড়লে আপনি ওর ছাত্রদের বকবেন না, পরীক্ষায় মার্কও বাড়িয়ে দিবেন। ও ওর বন্ধুদের এই সুবাদেই পেতে দেখেছে যারা আপনার কাছে পড়ে। তবু স্যার, ওকে কলেজ থেকে বহিষ্কার করবেন না। ছেলেটা পড়তে চায়, ওর বাপের কষ্ট দূর করতে চায়। তাছাড়া আমায় কথা দিয়েছে ও পরে অত্যন্ত বড়লোক হবে। যতটা হলে ওর ছেলেকে আপনার মতো নামি দামি স্যারের কাছে অঙ্ক প্রাইভেট পড়াতে পারবে। প্রফেসর সাহেব তেড়ে এসে দাঁড়ালেন রুয়াদের সামনে। ছোট মোটো ভুড়িওয়ালা নাদুস নুদুস মানুষ। রুয়াদ হেসে উঠে দাঁড়ালেন। তার অস্বাভাবিক উচ্চতার সামনে পড়ে জোর জোর শ্বাস ছাড়ে বললেন, তোমার সাহস কত বড় রুয়াদ? সাহস বড় ছোট পরিমাণ বোঝা যায় না স্যার।
আমি স্যার কোনো কিছুতেই ছোট বড় পরিমাণ বুঝি না, আমি শুধু বুঝি সমতা। আমি বুঝি আপনি এমন একজন শিক্ষক হবেন, বড়লোক ছেলেকে যেভাবে অঙ্ক বোঝাবেন গরিবের ছেলেকেও ঠিক সেভাবে অঙ্ক বুঝাবেন, ভালো করাবেন। তোলাই আপনার কর্তব্য। এই ছাত্রটা আপনার প্রাইভেট ব্যাচের ছাত্র না, তার মার্ক যেভাবে করেন প্রাইভেট ব্যাচের ছাত্রের মার্কও ঠিক সেভাবে করবেন। প্রাইভেট পড়িয়ে কলেজে ক্লাস পড়া না ধরা এবং কলেজের ছাত্রকে সেভাবে বোর্ডে হাত ধরে অঙ্ক বোঝানো, সেভাবে প্রাইভেটে বেতন দিয়ে পড়া ছাত্রকেও বোঝানো। স্যার কলেজের ছাত্রটা অঙ্ক বোঝানো বেতন কিন্তু আপনি সরকারের কাছ থেকে পান। রুয়াদ উড়ে বেড়ানো লোক, সে ভোরের আলো নাই ফুরাতেই যায় বনে বাদারে গাছপালা গবেষণা করতে। ঘুরে ঘুরে সে মনির সহ ওর ছাত্রদের মতো গণিত পড়াবার জন্য ভালো কিছু ম্যাথমেটিক গ্র্যাজুয়েশন ছাত্র ধরে এনে তার আয়ুর্বেদিক কোচিংয়ে চাকরি দিল। আয়ুর্বেদিক কোচিংয়ে সে জীববিদ্যার পাশাপাশি গণিত চর্চা শুরু হলো। আয়ুর্বেদিক অর্থ জীবন রক্ষা পদ্ধতি। রুয়াদের কোচিংও তাই। মৃতপ্রায় ছাত্রদের পড়ালেখা জীবনদান করে সে। চিরদিনের ছাত্র বাড়াতে লাগলো, জায়গায় সংকট হলো, টাকার দরকার হলো গাদা গাদা। তবু আয়ুর্বেদিক কোচিং এর নিয়ম হলো যে যতটুকু যেমন পারে তেমন দেবে, না পারলে না দিবে। কিন্তু নিয়মিত না আসলে বেত ভাঙার হাত পাকা রুয়াদের। একবার এক আত্মসম্মানী ছাত্র সপ্তাহখানেক পড়তে আসে না। রুয়াদ ছাত্র পাঠালো তার বাড়িতে। সে পরদিন মাথা নিচু করে শুকনো মুখে এসে দাঁড়ায় রুয়াদের সামনে। রুয়াদ জিজ্ঞেস করে, কিরে পড়তে আসিস না কেন? উদ্ভিদ শরীরতত্ত্ব অধ্যায় যে শেষ হয়ে গেল, তোর জন্য আমার পড়াতে হবে নাকি? পরীক্ষায় ডেট এগিয়ে আসছে। ছাত্রের মাথা নত, কাপা কাপা গলায় বলল, রুয়াদ ভাইয়া, মা কদিন আগেই পদার্থবিদ্যা স্যারের বেতন দিয়েছে, আপনার বেতন কদিন পর দিতে চাইছে, আগে 2 মাসের বেতনও বাকি। কথা শেষ হলো না, শপথ শপথ দুটো বেতের বাড়ি মারলো রুয়াদ। তোদেরকে মানুষ করতে পারলেই আমি একটি অধ্যায় শেষ হয়ে গেল, কদিন বাদে পরীক্ষা, সে চিন্তা নেই। বেতন ক মাসের বাকি সে চিন্তায় পড়তে আসে না। শালা আমি কি কসাইখানা খুলে বসেছি রে? এই আমি কি তো আমার দিকে তাকা, আমার মুখের দিকে তাকা, তাকালে তোর মনে হবে তোর বেতনের কথা মনে রাখার সময় আমার কথা মাথায় থাকে না। আর এদিকে কামাই দিলে পিঠে ছাল তুলে রোদে শুকাতে দিব, বুঝলি? বেতন যে জরুরি না, ব্যাপারখানা এমন নয়। বেতন যে নিয়মিত আসবে এখন থেকে। তাদের পয়সা দিতে রুয়াদের বাড়িতে ঝড় তোলে না। তার মাসে 1 গাদা পয়সা লাগে না, বুঝলি? অথচ দেখা গেল এক পাঞ্জাবি টি শার্টে তার মাস চলে গেছে। বেতন যে জরুরি ব্যাপারখানা এমন নয়। রুয়াদ নিজের জন্য না হোক, তার সঙ্গে ছাত্ররা বেকারগুলো মাস শেষে টাকা পয়সার জন্য নিজের পড়ার ফাঁকে ছাত্র পড়াতে আসে। তাদের পয়সা দিতে রুয়াদের বাড়িতে ঝড় তোলে। তার মাসে 1 গাদা পয়সা লাগে, অথচ দেখা গেল এক পাঞ্জাবি বা শার্ট তার মাসের পর মাস চলে যাচ্ছে। এখানে লুঙ্গির রং জ্বলে ফ্যাকাশ হয়ে গেছে, তার পোশাক আশাকে খাওয়া দাওয়া দিন মজুরের মাফিক। রাস্তার ধারে ফুটপাতে ঠেসে বসে দুটো বনরুটি চিবিয়ে 1 মগ পানি গিলে দিনভর ছুটছে। তাহলে মাস শেষে পড়ার এত খরচ বাড়ি থেকে নিবে কি করে? বাড়িতে রোজ নালিশ আসে। কালাম হক রুয়াদের রক্ত পরীক্ষা করতে চায়। শালা ছেলে কোন ছোট লোকের রক্তে পয়দা হয়েছে। হাত বদল হয়ে বড় ঘরে চলে এসেছে। নিয়ম ভেঙে গুঁড়ো করে সে গুঁড়ো নাকের ডগায় ঘষে দিয়ে নিরুদ্বেগ এই লোকটি এত বছর ধরে পর দেখে ঋতুর চোখ ছলছল করে উঠছে। তবে ময়মনসিংহ ফিরতে কোথায় থাকে, কি করে, সে খবরও এখনো পায়নি। আজ রাতটা কেটে গেছে বাসের দরজার সামনে ঠেসে বসে হেলান দিয়ে। একটু চোখ মুছছে, হাতে শুকনো রক্ত, ক্ষতটা থরথর করছে, থকথক করছে। রোদ এসে পড়েছে তাতে। হঠাৎই সশরে হইচই, ধ্যান ভাঙলো ঋতুর। রুয়াদ ভাইটা ছাত্রদের উল্লাস করছে। ঋতু নড়ে চড়ে বসলো, চোখ মেলল রুয়াদ ইফতেজ। ঋতু ব্যতিব্যস্ত হয়ে বাসারকে দেখে ফিসফিস করে বলল, সুইট ভাইয়া, উফ, এদের একটু চুপ করতে বলুন না, সেতুর ঘুম ভেঙে যাবে। বাসার একদৃষ্টে সেতুর দিকে তাকিয়ে ছিল।
ঋতু ডাকে যার চোখ সরে। আনমনে বলে, এখনো ভাঙলো না? সেটাই ভাবছি, সারা রাত ঘুমিয়েছে, অসুস্থ নাকি ও? ঋতু মুখটা একটু ভারী করে বলল, না, ঘুমের ওষুধ খেয়েছে। বাসার চোখ গরম করে দাঁতে দাঁত চেপে বলল, কি থাপ্পড় খাবি? ঘুমের ওষুধ কেন খাওয়াইছো? ট্যুরে বাসে ঘুমের ওষুধ খেয়েছে আর সেটা বলছো? আস্তে কথা বলুন সুইট ভাইয়া, এটা ওর দরকার ছিল। বাসার বুড়ো কুচকে ধমকে বলল, কি দরকার ছিল? ঋতু মনে মনে বলল, খুব দরকার ছিল সুইট ভাইয়া। আজ সে তো ঘুমের ওষুধ খেয়ে কি ঘুমাতে না দিয়ে কি আপনি চাইছেন ওর নাক মুখ দিয়ে রক্ত তুলতে? আজ সে তো একটা ভয়াবহ অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হয়েছে সুইট ভাই। যতটা স্বাভাবিক দেখছেন পরিস্থিতি, আমি শুধু জানি পরিস্থিতি তার চাইতেও বেশি অস্বাভাবিক। কে জানালো? ছোট করে খেয়েছে, ওর অভ্যাস আছে, উঠে পড়বে। আর কত দূর তাই বলুন? কোমর অবশ্যই এলো, পা দুটো ভারী হয়ে গেছে। বাসার হাত ঘড়ি দেখে বলল, দরগাঘাটের দিকে বাস থামবে। আমরা সিলেটে ঢুকে গেছি, এখন আছি কাজীবাজার সুরমা নদীর ব্রিজের ওপর। আর একটু বাসে থাকো, আমার একটা সিগারেটের তেষ্টা পেয়েছে। সালা বাসটা কখন থামবে? বাস থামা দরগাহ গেটে, হোটেল স্টাফ প্যাসিফিকের কাছাকাছি বাস স্ট্যান্ড। রুয়াদ সকলকে আস্তে সুস্তে নেমে দাঁড়াতে বলল। হোটেলের কয়েকটা কামরা হলেই ছাত্রদের হয়ে যাবে, ওরা সব কয়টা একসাথে কাদা কাদা করে থাকবে। কিন্তু এত মানুষ নিয়ে সব আনুষ্ঠানিকতা পালন করে চেক ইন করাটাই সময় সাপেক্ষ। রুয়াদ সেদিকে মনোযোগ লাগলো না, তার খেয়াল কোথাও হারিয়ে গেছে। চশমা দিয়ে তির্যক চোখে খোঁজাখুঁজি করে খুঁজছে। সূর্যের আলো বাস থামা হইচই সেতুর ঘুম ভাঙল, এবং ঘুম ভাঙতে ব্যাকুল একজোড়া চোখ তার মুখে ঝুঁকে পড়ল। সেতু চোখ নাড়িয়ে শান্ত কণ্ঠে বলল, চোখ শিরশিরে লাল। আস্তে করে ঢোক গিলে বাসার নরম এক ধমক দিল, ওঠ সেতু, পৌঁছে গেছি। শরীর ঠিক আছে? সব ছেড়ে ছুড়ে সেতু বলল, নয়ন কোথায় ঋতু? ঋতু তারাক করে তাকালো, কপট রাগ সহ গদগদ স্বরে বলল, তুই খোঁজ করছিস ওর? সেতু জবাব দিল না, তার চোখ লেগে গেছে। ঘুমে ও স্বাভাবিক নয়, শরীর ভাল, মাথা মদ পান মাফিক হ্যাং মারছে। ঋতু নিজেই জানালো, ও প্রথম বাসটায় আছে, এতক্ষণে বোধহয় পৌঁছে গেছে, হোটেলে উঠে পড়েছে। কমান্ডারের ছেলের বউ সঙ্গে আছে। সেতু তা গ্রাহ্য করলো না, দাম্ভিক পা ফেলে নামতে নামতে চোখে সানগ্লাস এঁটে ধারালো। দুহাত ছাড়িয়ে আড়মোনা ভেঙে হেসে ছাত্রদের বলল, গুড মর্নিং লিটল কমরেড। দুঃখিত রাতে ঘুমিয়ে যাবার জন্য। নগেন অবাক চোখে এগিয়ে এলো, বিশেষজ্ঞের মতো নারীটিকে পর্যবেক্ষণ করে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ইউ আর এ আলফা লেডি মিস, আই ক্যান সি হু। নগেন ইংরেজিতে উচ্চারণ করছে, উচ্চারণের ধরনেই হেসে উঠল সবাই। সেতু হো হো করে হাসলো, আলফা লেডি না, বিটা, গামা, ইটা, ল্যামডা, কি দোষ করেছে? ডু ইউ স্পিড স্পেশালি লাইক ওয়ার রুয়াদ স্যার? সেতু এদিক সেদিক তাকাতেই জানালো, নো, দ্য ওয়েজ ফ্যারাসি, ফরগেট ইট। চলো হোটেলে যাব, চলো চলো। নগেন বন্ধুদের ডেকে ফিসফিস করে জিজ্ঞেস করে জানালো, আমরা আরেকটা রুয়াদ স্যার পেয়েছি রে, তোদের কি মনে হয়? সবাই আলিফ মধ্য টেনে সহমত পোষণ করলো। আলফা ডেডিকে অনুসরণ করলে কিন্তু কোথাও স্যারকে খুঁজে পেল না। কেবল স্যারকে সঙ্গে নারীটিকে ধীর পায়ে ওদেরকে অনুসরণ করলো। এমন লাগলো ডাগর ডাগর কথার চোখ দুটো এদিক ওদিক ঘুরিয়ে। আলফা লেডি সকলের দলনেত্রী হিসেবে একে একে সকলকে নিয়ে হোটেলে লাবিতে প্রবেশ করলো। সে সময় রুয়াদ ইবতেজকে ঘেমে নিয়ে হ্যান্ড পান ওপর তেলে সিঁড়ি থেকে নেমে আসছে, চোখে মুখে উদ্বেগ, কিছু খুঁজে না পেয়ে পাবার হাহাকার। নামতে নামতেই বজ্রের মতো ভারী স্বরে ঋতুকে ডাকলো, নয়নতারা কোথায়? কোন বাসে ছিল ও? সে বাসে কয়জন, কারা, কাদের সাথে এসেছে? কই নয়নতারা? হক সাহেবের চোখ লাল, রাতভর নির্ঘুম ঘুম কাটিয়ে ফেলেছে। তন্নি বেগম এক গাদা কথা শুনিয়েছেন এমন অস্বাভাবিক ছটফট করার জন্য, তাই নিজের শক্ত পিতা হিসেবে দেখবার জন্য অন্তত চেষ্টা করছে। নিশ্চিত হয়ে বসে আছে,
এমন ভাব সুর করছে, চায় চুমুক দিতে চাইছে, কিন্তু ভেতরে উৎকণ্ঠা। সাবেক কর্মকর্তা পুরুষত্ব চিরে বেরিয়ে আসছে। আজ তার মনে হচ্ছে কমান্ডো ট্রেনিং যুদ্ধ অবস্থায় মানসিকতা বজায় রাখার যে পাঠ শেখানো হয় তা পিতৃস্নেহে উদ্বেগ করে তুলেছে। রাতে এনিকে কল করে খোঁজ খবর নেওয়ার জন্য মোবাইল হাতে ধরে বসেছিল। তন্নি বেগম থামিয়ে দিয়েছে। সকাল থেকে ধমকাতে থামাচ্ছেন। এই নিয়ে দুজনে একচোট হয়ে গেছে। তন্নি বেগম বলছেন, ছি, এই নাকি আবার দেশের সৈনিক। এই পুত মন নিয়ে সেনা কর্মকর্তা সেজে বেড়ায় বড়। অন্য সময় হলে হক সাহেব বন্দুক বের করে এনে তন্নি বেগমের খুলি উড়িয়ে দিতেন, কিন্তু আজ তার লজ্জা টজ্জা কাজ করছে না। তন্নি বেগমের যা হচ্ছে মনে মনে, কিন্তু তিনি যদি হা হুতাশ শুরু করেন হক সাহেব হাই ব্লাড প্রেশারের হাসপাতালে হবেন, এতে সন্দেহ নেই। তাই তিনি সকালে রান্নাবান্নার কাজে ব্যস্ততার ফাঁকে ফাঁকে 9টায় হক সাহেবের কল লাগালেন এনির নম্বরে। 2বার রিসিভ হলো না। হক সাহেব টের পেলেন না হৃদযন্ত্রটা ধরস করছে, বক্ষপিঞ্জর খালি খাচ্ছে, বাড়ি খাচ্ছে। কি মুশকিল, কল ধরছে না কেন? 3য়বার কল গৃহীত হলে এক পুরুষালী কণ্ঠে সালাম এলো। প্রথমবারে না চিনে আরো চিন্তিত হয়ে পড়লেন। নওফেলের কথা বললেই নওফেল জানালো, নয়নতারা একদম ঠিক আছে কাকা, তো আমাদের সাথে আছে। এখন তো কথা বলে দিতে পারছি না, এনিরা সব হোটেলের ওপর তালায়, আমি লাবিতে আছি। এসব একসঙ্গে হলে আমি নিজে কল করবো আপনাকে, চিন্তা করবেন না, সব ঠিক আছে। আমরা সহি সালামতে পৌঁছেছি। একটু নিশ্চিন্ত হয়ে সকালের খাবার শেষ করে বসার কক্ষে সংবাদপত্রের নজর মনোযোগ পেলেন না হক সাহেব। আজ তার বেরোবার না ঠিক করলেন। মা ও স্ত্রীকে ডেকে পাশে বসালেন। তন্নি বেগম বললেন, তুমি কি পাগল হয়ে গেছো নয়নের বাবা? এমন অস্বাভাবিক আচরণ করছো কেন? কি এমন হয়েছে? ডাকলে কেন? হক সাহেব গম্ভীর হয়ে বললেন, ডেকে পাশে বসানো অস্বাভাবিক আচরণ। আলোচনা থাকতে পারে না? আলোচনা? হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো, গুরুত্বপূর্ণ আলোচনা। রুবিনা ও তন্নি বেগম একে অপরের দিকে তাকালেন। হক সাহেব একটু হেসে ধীর কণ্ঠে একটা ফটো বের করে সেন্টার টেবিলে রাখলেন। ছবিটা নিয়ে রুবিনা বেগম, কে রে এটা? কে হতে পারে আম্মা? তন্নি বেগম ছবিটা শাশুড়ির হাতে দিয়ে দেখে, ছেলেটা কে গো? রেজাউল করিম ভাইজানের বড় ছেলে। তন্নি বেগম অবাক হয়ে বললেন, বলো কি? সে কিশোর দেখেছিলাম, এত সুন্দর হয়েছে। সে কবেকার কথা? তো সারা জীবন কি কিশোরী থাকবে নাকি আশা করছো? ট্রেনিং এ আছে, কিছুদিনের মধ্যে স্পেশাল ব্যান্ডে জয়েন করবে। রুবিনা বেগম ছবি কেড়ে নিয়ে জরুরি নজরে দেখলেন, গম্ভীর করে প্রশ্ন করলো, নাম কি পোলার? হক সাহেব বললেন, রিজভি রেজওয়ান। অফিসিয়াল নাম রেজওয়ান হুদা, ডাকনাম ছিল কেমন? রুবিনা বেগম গম্ভীর মুখে এক টুকরো মিঠে হাসি এনে তন্নি বেগমে কপাল কুঁচকে হেসে বলল, বাপ রে, তা কর্নেল সাহেব আপনার মতলব কি? এই ছেলের ছবি আমাকে দেখান কেন? কুশন তুলে আরাম করে হেলান দিয়ে বসলেন হক সাহেব। মুখটা মুচকি হাসছে তার। একটু মাথা দুলিয়ে বললে না কাল নয়নের বয়স 17 হলো, মেয়েটা শাড়ি পরাতে পারছো? তা তোমার ঘরে যে একটা সোনার পুতুল আছে আমি তো ভুলেই যেতে পারি না, কিন্তু ছেলের বাপেরও ভুলে না, তোমার মেয়ের বাপও না। রেজা ভাইজান গত পরশু কল করে নয়নের খোঁজ খবর নিলেন। তন্নি বেগম কতক্ষণ থমকে রইলেন। এরপর কপট রাগান্বিত স্বরে বললে, ইন্টার পরীক্ষাটাও দিল না, এখনই তোমার সেই ব্যাকডেটের চিন্তা ভাবনা? চুপ করো তুমি। রিজ জয়েন করলে কোয়ার্টার পাবে, ওর বাবা সিনিয়র কাস্টমার অফিসার, ও ঢাকাতে স্টেবল। নয়নতারা ইন্টার শেষ করে কোথায় যাবে? পড়তে তো ঢাকায় থাকবে। ওর একটু সুন্দর ভবিষ্যৎ আশা রাখি আমি। নয়নের মা, আমার তো আর কেউ নেই, ও একটাই, যা আশা ভরসা সবকিছু ওই একটাই। এই ছবিখানা কদিন আগে জোগাড় করেছি, বছরখানেক আগে ছবি। রিজকে সামনে থেকে দেখে মুগ্ধ হয়ে যাবে, সত্যি বলছি। নন ফিরলে রেজান হুদা সাহেব দাওয়াত করব, প্রস্তুতি নাও সব। রেজা ভাইজান আংটি পরিয়ে রাখতে চায়, উনি কথায় মেয়ের হাতছাড়া হলে ছেলের চিরকুমার রাখবেন তিনি, আর তা হতে দেওয়া যায় না। এক নজর দেখতে চান শুধু শিগগিরই। হক সাহেব হাসলেন। হক সাহেব, তন্নি বেগমের চোখ ছলছল করে উঠল। রেজাউল করিম হুদা, মেয়েটার নেই, মানুষটার এত বড় দেশকর্মী, ভালো মনের মানুষ, এই দুঃখ চিরকালেরই।
তা নয়নকে নিজের মেয়ের চাইতে অতিরিক্ত বেশি ভালোবাসেন বোধহয়। নয়ন সেদিন হলো এই রেজওয়ান কিশোর, স্ত্রী সন্তান ছুটে এলেন একগাদা বাচ্চা জিনিসপত্র নিয়ে। যে পরিমাণ উপহার নয়ন জন্ম নিতেও হুদা সাহেবের পরিবার তরফ থেকে পেয়েছেন, জন্মের প্রথম 1 বছর এ দিয়ে চলে গেছে। নয়নতারার জন্য মানুষটা বোধহয় সব পারে, যতটা তার পিতা পারে তার কন্যা সন্তানের জন্য। তন্নি বেগম রিজওয়ানের ছবি দেখতে লাগলো। ফের দেখতে একদম খাঁটি ক্যাডার লাগছে, নিয়মতান্ত্রিক, পেশি চুল ভাঁজ, মুখে আভিজাতর জোয়ান পুরুষ, চোখের সভ্যতা এবং গোটাটা নিখুঁতভাবে মিলে সুপুরুষ চোটা ভুরু, গভীর চোখ দুটো মেলে ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তুলছে। তন্নি বেগম কাপা কাপা গলায় একবার অস্ফুট ভাবে আওড়ালেন, রিজভি, রেজওয়ান, হুদা।